সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আজকে আমরা ঐকিক নিয়মের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব এবং সেই অঙ্কগুলো অবশ্যই মিডিয়াম এবং কঠিন ধাঁচের। ইজি অঙ্কগুলো আজকে আমরা করব না, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। ওকে, তো শুরুতেই 17 নম্বর অঙ্কটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চলল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? ওকে, তো খেয়াল করে দেখেন, এখানে সম্ভাব্য চারটা উত্তর রয়েছে: 125, 200, 150 এবং 210। অঙ্কটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে বারবার এসেছে। তো এই অঙ্কটা আমরা যদি খুব দ্রুত গতিতে করতে চাই, তাহলে আমরা শর্টকাট মেথডে কিভাবে করব সেটা একটু দেখেন। সেটা হচ্ছে, বলেন তো দেখি, প্রথম লাইনটাতে যে বলা হচ্ছে যে একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের কত দিনের খাদ্য মজুদ আছে? 40 দিনের খাদ্য মজুদ আছে। এরপরেই বলা হচ্ছে কয়দিন পর? 13 দিন পর। তার মানে বলেন তো দেখি, এই 13 দিন 1500 সৈনিক খেয়েছে কিনা? অবশ্যই খেয়েছে। এখন দিন বাকি আছে, আমরা 40 কাটবো এবং 13 কেটে দিয়ে বলবো যে আর 27 দিনের খাদ্য মজুদ আছে। ওকে, কত দিনের? 27 দিনের খাদ্য মজুদ আছে। কত জনের? এই 1500 জনের। তাহলে 1500 সৈনিকের আর 27 দিনের খাদ্য মজুদ আছে। আমরা এই দুটো কিন্তু মুছে দিলাম। এখন বলা হচ্ছে যে বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চলল। তাহলে কতজন সৈন্য অন্য জায়গায় চলে গিয়েছিল? তাহলে কি বের করতে বলেছে বলেন তো দেখি? কতজন সৈন্য অন্য জায়গায় চলে গিয়েছিল সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো যেহেতু সৈন্য বের করতে বলা হচ্ছে, তাহলে প্রথম লাইনে কি আছে? 1500 সৈনিক, 27 দিন। তার মানে লাইনটাকে একটু ঘোরায় লিখতে হবে। তাহলে আমরা এভাবে লিখবো যে 27 দিনের খাদ্য মজুদ আছে 1500 সৈনিকের। অবশ্যই আমরা লাইনটাকে এভাবে লিখবো। যেটা বের করতে বলে সেটাকে আমরা ডান দিকে রাখি। তাহলে বলেন তো, একদিনের খাদ্য মজুদ আছে, অবশ্যই বেশি জনের আর বেশি মানেই গুণ। তাহলে উপরে 1500 গুণন হচ্ছে 27। এবার আসেন, 30 দিন যেহেতু চলেছে, তাহলে 30 দিনের খাদ্য মজুদ আছে কত জনের সেটা আমরা বের করে নিব। তাহলে অবশ্যই 30 এটার নিচে চলে যাবে। আমরা যদি কাটাকাটি করি 0 0 ক্রস 3 দ্বারা যদি এটাকে কাটি, 3 9 27। তাহলে 9 আর 150 আমরা গুণ করব। তাহলে 150 দিয়ে 9 কে গুণ করলে 9 0 0, 5 9 45 এর 5 হাতে 4, 9 1 9 আর 4 হচ্ছে 13। তার মানে 1350 জন সৈনিকের এই খাদ্য কি আছে? মজুদ আছে। এখন বলা হচ্ছে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল। আচ্ছা বলেন তো দেখি, সৈনিক কতজন ছিল? 1500। তার মধ্যে এখানে আছে কত? 1350। তাহলে অন্য জায়গায় চলে গিয়েছিল 1500 থেকে আমরা 1350 কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। থাকলো কত? 150 বা 150। তাহলে স্ক্রিনে আপনারা দেখেন যে আমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু এই যে সি নাম্বার যে অপশনটা রয়েছে, 150 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে খুব দ্রুত করে ফেলবেন। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 18 নম্বর অঙ্কটা দেখেন। বলা হচ্ছে 15টি গরুর মূল্য 5টি ঘোড়ার মূল্যের সমান। 2টি ঘোড়ার মূল্য 3000 টাকা হলে একটি গরুর মূল্য কত? মোটামুটি ইজি না, মিডিয়াম লেভেলের অঙ্ক এগুলো, জাস্ট ক্যালকুলেশন করতে হবে আপনাদেরকে। তো খেয়াল করে দেখেন আমরা কিভাবে করব। যেহেতু বলা হচ্ছে 15টি গরুর মূল্য 5টি ঘোড়ার মূল্যের সমান, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 15টি গরু ইকুয়াল 5টি ঘোড়া। আচ্ছা বলেন তো তাহলে একটা ঘোড়া মানে কয়টা গরু আমরা যদি বের করতে চাই? তাহলে আমরা যদি বলি একটা ঘোড়া মানে কিন্তু 3টা গরু। খেয়াল করে দেখেন, একটা ঘোড়া মানে 3টা গরু। কিভাবে? 5টি ঘোড়া মানে 15টা গরু। তাহলে একটা মানে 15কে 5 দিয়ে ভাগ, তার মানে 3টা। তার মানে আমরা এই দুটোকে মুছে দিলাম। যেহেতু ঐকিক নিয়ম আমরা একে কনভার্ট করতে পছন্দ করি এবং করতেও হয় আমাদের, এই জন্য আমরা একটা ঘোড়া মানে 3টা গরু সেটা বের করলাম। ক্লিয়ার? এরপর আসেন, 2টি ঘোড়ার মূল্য 3000 টাকা। আচ্ছা তাহলে বলেন তো দেখি, 2টি ঘোড়ার মূল্য যদি 3000 হয়, তাহলে এই একটা ঘোড়ার মূল্য কত? নিঃসন্দেহে 1500 টাকা। তাহলে একটা ঘোড়ার মূল্য হচ্ছে 1500 টাকা। এটা কিসের মূল্য? ঘোড়ার মূল্য একটা। তাহলে কি বের করতে বলেছে? একটি গরুর মূল্য কত। আচ্ছা বলেন তো, একটা ঘোড়ার মূল্য যদি 1500 টাকা হয়, তাহলে 3টা গরুর মূল্যও 1500 টাকা। কারণ কি? কারণ একটা ঘোড়া মানে 3টা গরু। যদিও বাস্তবতা বিবর্জিত এই অঙ্কটা, আমাদের যেহেতু হিসাব করতে হবে এই জন্য আমরা হিসাব করছি। তাহলে 1500 টাকা হচ্ছে একটা ঘোড়ার দাম। তাহলে 3টা গরুর মূল্যের সমান এই 1500। তার মানে আমরা একটা গরু আমরা বের করতে পারি একে 3 দ্বারা ভাগ করে। তাহলে 3 5 15, তার মানে 500 টাকা হচ্ছে কিসের দাম? একটা গরুর দাম। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি।
19 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা। কলমটির মূল্য 15 টাকা বেশি ও বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত টাকা? বারবার আসা অঙ্কসমূহের মধ্যে কিন্তু এই অঙ্কটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। জাস্ট ইকুয়েশন বিল্ড আপ করেই কিন্তু এই ধরনের অঙ্ক আমাদেরকে করে ফেলতে হয়। তো আমরা কিভাবে করব? যেহেতু বলেছে বইয়ের মূল্য কত, তাহলে আমরা ধরে নিব যে ধরি বইয়ের মূল্য x টাকা। তাহলে আমরা ধরে নিব যে ধরি বইটির মূল্য কত টাকা? বইটির মূল্য ইকুয়াল টু হচ্ছে x টাকা। এটা আমরা ধরে নিলাম। এবারে আসেন কি কি বলেছে। একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা। আচ্ছা বলেন তো দেখি, তাহলে বইয়ের মূল্য যদি আমি x টাকা ধরে নেই আর দুটো মিলে যদি 95 হয়, তাহলে কলমের মূল্য কত? তাহলে আমরা এখানেই লিখব যে কলমের মূল্য ইকুয়াল ওই 95 থেকে যদি আমি x মাইনাস করি তাহলে এত টাকা। খেয়াল করে দেখেন এটা কিসের মূল্য? কলমের মূল্য। আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি। খেয়াল করে দেখেন বইয়ের মূল্য x টাকা, তাহলে কলমের মূল্য হচ্ছে 95 মাইনাস x টাকা। নিঃসন্দেহে এটা বোঝা গিয়েছে। এরপরে আসেন পরেরটাতে। বলা হচ্ছে কি কলমটির মূল্য 15 টাকা বেশি ও বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। মূলত এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকুই কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন হিসেবে আমাদের বিল্ড আপ করতে হবে। তাহলে আমরা লিখলাম প্রশ্ন মতে। ওকে, প্রশ্ন মতে লিখে আমরা কি লিখব? আমরা লিখব এইভাবে। খেয়াল করে দেখেন যে কলমটির মূল্য, আচ্ছা কলমের মূল্য কোনটা? কলমের মূল্য হচ্ছে 95 মাইনাস এক্স। তাহলে 95 মাইনাস এক্স এটা কিসের মূল্য? কলমের মূল্য। কলমের মূল্য যদি 15 টাকা বেশি হতো তার মানে এর সাথে 15 যোগ। ওকে, এরপরে বলা হচ্ছে বইটির মূল্য ও বইটির মূল্য 14 টাকা কম। আচ্ছা বইয়ের মূল্য কোনটা? বইয়ের মূল্য এক্স, তার মানে এক্স থেকে 14 মাইনাস। এটা যদি হতো তাহলে কি হতো? কলমটির মূল্য তার মানে এইটা বইটির মূল্যের দ্বিগুণ হতো, তার মানে এইটার দ্বিগুণ হতো, তার মানে ইন্টু 2, এই দুটো সমান। খেয়াল করে দেখেন এইটাই হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এখন এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু বের করতে পারি তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে যাব, যেহেতু বইয়ের মূল্য বের করতে বলেছে আর সেটাকে আমরা এক্স ধরেছি। মূলত এই জায়গাটাই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। না বুঝতে পারলে এই জায়গাটাতেই আপনারা বুঝতে পারেন না। যারা বুঝতে পারেননি আবারও একটু ব্যাকে গিয়ে আপনারা কথাগুলো আবারও রিপিট করে শুনতে পারেন। ঠিক আছে, তাহলে 95 আর 15 কত? 110। তাহলে 110 মাইনাস এক্স, আমি একটু ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা। তাহলে ইকুয়াল 2x মাইনাস হচ্ছে 14 দুগুণ 28। তাহলে 28 এই দিকে চলে আসবে। তাহলে 110 যোগ 28 ইকুয়াল 2x এইদিকে থাকলো, এই মাইনাস এক্স এইদিকে গিয়ে প্লাস এক্স হয়ে গেল। তাহলে বাকি দাঁড়াবে বলেন তো দেখি? 2x আর x হচ্ছে 3x ইকুয়াল টু 138। তাহলে বা x ইকুয়াল টু কি হবে? উপরে 138 তার নিচে 3। তাহলে কাটাকাটি করলে 3 4 12 থাকলো 1 18, 3 6 18। তাহলে সুতরাং x এর ভ্যালু কত? 46 টাকা। তাহলে আমরা একটু অ্যান্সার দেখি আমাদের 46 আছে কিনা। এই যে দেখেন বি নম্বরে 46 রয়েছে, তাই বি নম্বরটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এটা মুছে দিয়ে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 20 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? তো একটু আগেই কিন্তু এই ধরনের একটা অঙ্ক আমি করে দিয়েছি, তাই এটা আর করে দিচ্ছে না। আমি 20 নম্বর অঙ্কটা আপনাদের HW দিচ্ছি। অবশ্যই অঙ্কটা করবেন এবং করার পরে আমাকে জানাবেন যে এ বি সি ডি কোনটা রাইট অপশন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এরপরে 21 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টে বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তো এটাও আমাদের কিন্তু এক্স ধরে ক্যালকুলেশন করতে হবে। আমরা ধরবো যে ধরি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা এক্স, এরপরে আমাদের প্রশ্ন মতে বা ইকুয়েশন বিল্ড আপ করতে হবে। তো একটু পরে আমি করে দিচ্ছি 21 নম্বর অঙ্কটা। এর পূর্বে আমি হচ্ছে অন্যান্য অঙ্ক অর্থাৎ দেখেন 22 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, যেহেতু একই ধাঁচের। এর আগে যে ঐকিক নিয়মের আমরা অঙ্ক করলাম সেটার সাথে মিল রয়েছে বিধায় এটা আমি আগে করে দিচ্ছি। বলা হচ্ছে একটি বাড়িতে 20 জনের 35 দিনের খাবার আছে। 5 দিন পরে ওই বাড়িতে আরো 10 জন লোক এলো, ওই খাবার কতদিন চলবে? ওকে, আসেন তাহলে কি বলেছে 5 দিন পর। তাহলে আমরা কি করি? শর্টকাট মেথডে করার জন্য আমরা এই 5 কেটে দেই, তাহলে এই 35 কেটে দিয়ে আমরা লিখে আর 30 দিনের খাবার আছে। যেহেতু 5 দিন অতিবাহিত হয়ে গিয়েছে তার মানে ওই 20 জন তো 5 দিন খাবার খেয়ে ফেলেছে, তাই না? ওই 5 দিনের খাবারের আর কোনো অস্তিত্ব নেই, তাই 20 জনের এই মুহূর্তে 30 দিনের খাবার মজুদ আছে। এবার বলা হচ্ছে যে 5 দিন পর কি হয়েছে? ওই বাড়িতে আরো 10 জন লোক এসেছে। আচ্ছা আগে থেকে 20 জন ছিল, এখন নতুন করে 10 জন এসেছে, তার মানে এখানে এখন 30 জন লোক আছে।
10 আমরা কেটে দিয়েছি। এবার ওই খাবার কতদিন চলবে। মনে রাখেন যেহেতু দিন বের করতে বলেছে আর প্রথম লাইনে দিনটা আমাদের ডান দিকেই আছে, আমরা জানি জন আর দিন গুণ হয়। মনে রাখবেন প্রথম লাইনের জন, দিন, ঘন্টা এগুলো সব গুণ হয়। তাহলে জন আর দিন আছে, তাহলে 20 আর 30 আমরা গুণ করে ফেলবো। তাহলে 20 গুণন 30 আর তার নিচে কত আছে 30, এই 30 দ্বারা আমরা ভাগ করে দিব। তাহলে 30 ক্রস থাকবে কত 20। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে 20। এখন এই বিষয়টা যারা বুঝতে পারছেন না তাদের কিন্তু এর আগে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখে আসতে হবে ঠিকঠাক। ওকে, তো এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 24 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর 100 জন লোক চলে গেলে বাকি খাদ্যে আর কতদিন চলবে। খুবই সুন্দর একটা অঙ্ক এটা, এবং ঘুরে ফিরে কিন্তু এই অঙ্কটাও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। বলা হচ্ছে একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর তাহলে আমরা কি করি, 5 কেটে দেই, 20 কেটে দেই, আর খাবার মজুদ আছে কত দিনের, 15 দিনের। ওকে, এবার আসেন 100 জন লোক চলে গেল। আচ্ছা 100 জন লোক চলে যাওয়ার অর্থ কি, 500 জনের থেকে 100 জন চলে গিয়েছে, তাই আমরা এটা কেটে দিয়ে এখানে কত লিখবো, এবার 400 লিখবো। দেখেন এটা কিন্তু আমরা বিয়োগ করে ফেলছি, যেহেতু চলে গেল বলছে। বলা হচ্ছে আর কতদিন চলবে, তাহলে দিন ডান দিকে আছে আমাদের রাখতে হবে, যেহেতু বের করতে বলেছে। তাহলে আমরা ঐকিক নিয়মের সাহায্যে যদি সাজাই, আমরা লিখবো 500 জনের খাবার আছে 15 দিনের, তাই না। আমরা লিখবো 500 জনের খাবার মজুদ আছে কত দিনের, 15 দিনের। তাহলে একজনের মজুদ আছে, তাহলে আমরা কি করব, বেশি দিনের বেশি মানে গুণ, এই জন্য আমরা বলি জন আর দিন প্রথম লাইনে গুণ হয়ে যায়। তাহলে আমরা গুণ করব 500 গুণন 15, আমি এই জায়গায় লিখছি। এরপর বলেছে 400 জনের, তাহলে 400 দ্বারা কি হবে, ভাগ হবে। তাহলে 2 শূন্য 2 শূন্য ক্রস করে দিলাম, 5 15 75 উপরে, আর নিচে থাকলো কত 4। আমরা যদি ভাগ করি 75 কে 4 দ্বারা, তাহলে 4 18 কত হবে 72, একবারে করলাম, থাকলো কত 3। এই 4 থাকবে নিচে আর এই 3 থাকবে উপরে, তাহলে কত হচ্ছে 18, 18 সমস্ত 4-এর 3। তাহলে উত্তরটা দেখেন 18 সমস্ত 4-এর 3 রয়েছে ডি নম্বর বা ঘ নম্বর অপশনে, তাই এটাই হচ্ছে আমাদের রাইট অপশন। এবার আসেন পরে যে অঙ্কটা দেয়া আছে, এই অঙ্কটা একটু খেয়াল করে দেখেন কি দেয়া আছে অঙ্কটাতে। ওকে, তো দেখেন এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, কোন দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু সৈন্য আসায়, মানে নতুন কিছু সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল। প্রথম দিকে যে অঙ্কটা আমি করে দিয়েছি ওটার মতোই কিন্তু এই অঙ্কটা। তো আমরা একটু অঙ্কটা করতে চাই, খেয়াল করে দেখেন কি হবে। বলা হচ্ছে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে 10 দিন পর, তাই আমরা কি করি 10 কেটে দেই, 20 কেটে দেই, কত দিন থাকবে, আর 10 দিন থাকবে। তাহলে 720 জনের আছে আর 10 দিনের খাবার, তাহলে 720 আর 10 আমরা অবশ্যই গুণ করব। কেন গুণ করব, কেননা জন আর দিন গুণ হবে, প্রথম লাইনে আছে। এবার আসেন কিছু নতুন সৈন্য আসায় এবার কতজন সৈন্য এসেছে সেটা কিন্তু বলেনি, বলা হচ্ছে তাদের 8 দিন চললো। আচ্ছা 8 দিন তার মানে দিন আছে, তাই এটা দ্বারা আমরা ভাগ করে দিব। অর্থাৎ প্রথম লাইনে জন দিন গুণ হয়, আর পরের লাইনে যদি জন্মদিন থাকে সেটা দ্বারা ভাগ হয়। তাহলে ভাগ আমরা করব 8 নং 72 9, আর শূন্যটা দিয়ে দিলাম 90। 90 আর 10 যদি আমরা গুণ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 900। এখন বলা হচ্ছে কতজন সৈন্য এসেছিল, তাহলে আগে 720 জন আর এখন মোট হলো 900 জন। তাহলে 900 থেকে যদি আমরা 720 বাদ দিয়ে দেই তাহলে কত থাকে 180 থাকে, তার মানে 180 জন সৈনিক নতুন এসেছিল। ঠিক আছে, তার মানে বি নাম্বার অপশনটা কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যদি এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ওকে, এবারে 26 নম্বর অঙ্কটা দেখেন। এই অঙ্কটা আমি আপনাদেরকে HW দিচ্ছি, মানে হোমওয়ার্ক দিচ্ছি। অবশ্যই অঙ্কটা আপনারা করবেন। একটু আগে আমি যে পদ্ধতিগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম ঠিক ওইভাবেই করার চেষ্টা করবেন। বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। ওকে, তার মানে 15, 20, 25, 28 এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা রাইট অপশন রয়েছে। অবশ্যই অঙ্কটা করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এর উত্তর কত হচ্ছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 27 নম্বর অঙ্কটা দেখেন। এই অঙ্কটা আমি কিন্তু গতদিন আপনাদেরকে করে দিয়েছি, তারপরেও আজকে আরেকবার বুঝাই দিচ্ছি, কেননা এই ধরনের অঙ্ক আপনাদের প্রবলেম হয় করতে। কি বলা হচ্ছে, যদি 5টি বেড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে 100টা বেড়াল 100টা ইঁদুর ধরবে
আমাদের এখানে কিন্তু বলা হচ্ছে কত দিনে। ঠিক আছে, দেখেন অ্যান্সারগুলো যদি আপনি একটু খেয়াল করেন, 1 দিনে, 5 দিনে, 20 দিনে, 100 দিনে। তার মানে এখানে প্রশ্নে কি বের করতে বলেছে? কত দিনে। তার মানে আমরা এটাই এনশিওর করতে চাচ্ছি যে আমাদেরকে দিন বের করতে বলা হচ্ছে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে আপনাদের। এখন দিন যেহেতু বের করতে বলেছে, আমরা প্রথম লাইনটা খেয়াল করব। প্রথম লাইন বলতে কমা বা দাড়ি পর্যন্ত, এটাকে আমরা প্রথম লাইন হিসেবে চিন্তা করব যে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে। এইটুকু আমাদের কিন্তু প্রথম অংশ। ঠিক আছে, এই প্রথম অংশে আমাদের দিন বের করতে বলা হচ্ছে শেষে এসে। তো দিন কোথায় আছে? ডানে আছে। তার মানে যেভাবে আছে আমরা সেভাবেই সাজাবো। আমরা কি লিখবো? আমরা লিখবো 5টি বিড়াল, ওকে, 5টি ইঁদুর ধরে, ওকে, ইঁদুর ধরে, একটু বুঝে নেবেন কয় দিনে? 5 দিনে। ঠিক আছে, এভাবে লিখে ফেললাম প্রথম লাইনটা। অর্থাৎ লিখিত অঙ্ক করলে কিন্তু এভাবেই আপনাকে করতে হবে। আর যখন শর্টকাট চিন্তা করবেন তখন কিন্তু খুব দ্রুত চিন্তা করতে পারবেন আপনারা। তবে আমি বেসিকটা একটু বুঝাই দিতে চাচ্ছি আপনাদের এই অঙ্কটার ক্ষেত্রে। এবারে আসেন, তাহলে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে। তাহলে বলেন তো দেখি, আমি যদি একটি বিড়ালের কথা চিন্তা করি তাহলে দিন বেশি লাগবে নাকি কম লাগবে? অবশ্যই বোঝা যাচ্ছে। এবার একটা বিড়াল যদি ধরে তাহলে দিন তো বেশি লাগবে। কেন বেশি? 5টা বিড়াল 5 দিনে ধরতেছে, তাহলে একটা বিড়াল ওই ইঁদুর ধরতে তো বেশি দিন লাগবে, তাই না? বেশি মানেই গুণ, মনে রাখবেন, বেশি মানেই গুণ আর কম মানে ভাগ। তাহলে যেহেতু বেশি সময় লাগবে তাহলে এই 5 আর এই 5 গুণ হবে, তাহলে 5 গুণন 5। এবার আসেন, 5টি ইঁদুর ধরে 5 দিনে। এখন একটা ইঁদুর যদি ধরে তাহলে বলেন তো এবার সময় কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। কেন কম? কারণ হচ্ছে 5টা ইঁদুর ধরতে 5 দিন লাগলে একটা ইঁদুর ধরতে কম সময় লাগবে, তাই এই 5 ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন একটা জিনিস বা একটা সংখ্যা ভাগ হয় আর একবার ওই সংখ্যাটা গুণ হয়। এভাবেই কিন্তু আমাদেরকে জিনিসটা বুঝতে হয়। এবার আসেন, প্রথম লাইনটা আমরা মন থেকে মুছে ফেলি। মুছে ফেলার পর আমাদের কাছে দ্বিতীয় লাইনটা আছে, একটি বিড়াল একটি ইঁদুর ধরে এতদিনে। এইটা কতদিন সেটা আমার জানা নাই, কিন্তু মনে মনে আমি কাটতে পারি 5 5 ক্রস, তাহলে 5, মনে মনে 5 থাকলো। আপনারা যে কোনো সংখ্যা মনে মনে চিন্তা করতে পারেন। এক্ষেত্রে তো কাটা যাচ্ছে, কিন্তু অনেক সময় আপনারা কাটতে পারবেন না এই জায়গাটা। সেক্ষেত্রে মনে মনে যে কোনো একটা কাল্পনিক বা কল্পিত সংখ্যা আপনারা ধরে নেবেন। তাহলে একটি বিড়াল একটি ইঁদুর ধরে এতদিনে, ওকে। এবার আসেন, যদি 100টা বিড়াল হয় তাহলে আসেন সময় কম লাগবে নাকি বেশি লাগবে? তাহলে একটা বিড়ালের যদি লাগে 5 দিন, তাহলে 100টা বিড়ালের লাগবে কম দিন। তাহলে কম মানেই ভাগ। তাহলে কি হয়ে যাবে? উপরে 5 গুণন 5 আর নিচে 5 গুণন 100, এই যে ভাগ হয়ে গেল। অর্থাৎ এই 100টা নিচে চলে আসলো। কেন? কেননা কম সময় লাগবে। এবার আসেন, একটা ইঁদুর ধরে 5 দিনে, তাহলে 100টা ইঁদুর ধরতে এইবার আসেন বেশি সময় লাগবে না কম সময়? তাহলে একটা ইঁদুর ধরতে যদি 5 দিন লাগে, 100টা ইঁদুর ধরতে বেশি সময় লাগবে, বেশি মানেই গুণ, তাহলে এই 100 এখানে গুণ হয়ে যাবে, ওকে। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 100 100 ক্রস 5 5 ক্রস, তাহলে কয় দিন? 5 দিন সময় লাগছে বা 5 দিনে। ঠিক আছে, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি বি নাম্বার অপশনটাই রাইট অপশন। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ঐকিক নিয়ম আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে। আর যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু মুখস্থ ছাড়া আপনার আর করার অন্য কিছুই থাকবে না। আর মুখস্থ মানেই ভুল, মনে রাখবেন। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি একটা শর্টকাট বলে দিই, সেটা যদিও বলা উচিত না, তারপরেও বলি যে প্রথম লাইনে যে জিনিসটা থাকবে সেটাই হবে উত্তর। 5 আছে 5 আছে 5 আছে, তাহলে 5ই হবে উত্তর। প্রথম লাইনে যদি 7 7 7 থাকে তাহলে 7 হবে উত্তর। ঠিক আছে, তাহলে ওইভাবেই আপনার বিষয়টা চিন্তা করতে হবে। তবে এই শর্টকাটটা আপনারা প্রয়োগ করবেন না, অঙ্ক করে দেন দাগাবেন। যদি সময় একেবারেই না থাকে তখন এটা অ্যাপ্লাই করে দিতে পারেন, এটা কিন্তু কোনো নিয়ম না, জাস্ট আমি অভিজ্ঞতার আলোকেই আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। এবারে মোটামুটি ইজি ধাঁচের একটা অঙ্ক এসেছে, এটা শতকরার একটা অঙ্ক। ঐকিক নিয়মের মধ্যে মানে ঐকিক নিয়মের সাহায্যে এই অঙ্কগুলো করা যায়, তাই শতকরা, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি সবগুলো কিন্তু মানে একই অঙ্কের ভিন্ন রূপ আসলে। আচ্ছা দেখেন, প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যার 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়। এক বছরে ওই শহরে 400 লোক বাড়লে ওই শহরে মোট লোক সংখ্যা কত? মনে রাখবেন, পার্সেন্টেজের অঙ্কে মোট লোক সংখ্যা মানে 100% ভ্যালু যেটা হবে সেটা, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা বলেন তো দেখি, এখানে কি বলা হচ্ছে আমাদের? বলা হচ্ছে 7% জন্মগ্রহণ করে আর 3% মারা যায়। তাহলে নিট কত পার্সেন্ট জীবিত থাকে? নিট থাকে 4%। 7 থেকে 3 বাদ। তাহলে এক বছরে 400 লোক বাড়লো। আচ্ছা বলেন তো তাহলে এই 400 এই 4%-এর ভ্যালু কিনা? অবশ্যই। তাহলে আমরা বলতে পারি 4% ইকুয়াল টু হচ্ছে 400। তাহলে 1% ইকুয়াল কত? তাহলে উপরে 400 তার নিচে কত? 4। তাহলে 100% ইকুয়াল কত? তাহলে এবার 100 উপরে চলে যাবে, তাহলে কি হবে? 400 গুণন 100 ভাগ হচ্ছে 4।
4 দ্বারা যদি আমরা কাটি এটাকে, 4 একে 4 আর 2টা শূন্য দিয়ে দিলাম, 100 আর 100 যদি আমরা গুণ করি, একটা 1 লিখে কয়টা শূন্য, 4টা শূন্য, তাহলে কত হবে 10,000। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ওই শহরের মোট লোক সংখ্যা হচ্ছে 10,000, অর্থাৎ এ নাম্বার অপশনটা রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ওকে, 29 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তবে 10টি ঘোড়া ওই সময়ে কত সের ছোলা খাবে। ওকে, তো আমার মনে হয় এই অঙ্কটা আপনাদেরকে করে দেওয়ার দরকার নেই, কেননা এই অঙ্কটা আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন। কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে যে ওই সময়ে কত সের ছোলা খাবে, তার মানে কত সের, এটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তাহলে নিঃসন্দেহে ঐকিক নিয়মের সাহায্যে আপনারা এই অঙ্কটা সাজাতে পারবেন, সাজিয়ে দেন আপনারা উত্তরটা বের করবেন, বের করে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আমি অন্য অঙ্ক কয়েকটা আপনাদেরকে করে দিচ্ছি। ওকে, তো আমরা খেয়াল করে দেখেন, 21 নম্বর অঙ্কটা কিন্তু আপনাদেরকে করে দেইনি, আমি বলেছিলাম যে এটা ইকুয়েশনের অঙ্ক, আমি একটু পরে করে দিব। তো এখনই আমি এই অঙ্কটা করে দিচ্ছি। কি বলা হচ্ছে, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টে বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জনের বা 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তাহলে আমরা ধরেছি যে ধরি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা ইকুয়াল কত, এক্স আমরা ধরে ফেললাম। ওকে, আমরা এক্স কে যে কোনো একটা সংখ্যা কল্পনা করি, ধরেন এক্স কে আমি কল্পনা করলাম, ধরেন 40 জন আছে, আনুমানিক, আমি তো জানি না উত্তর কত হবে, তাহলে আনুমানিক আমি একটা কল্পনা করলাম যে 40 জন। এটা কেন দিলাম, এটা একটু বোঝার জন্য দিলাম, যে মানে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এটা কিন্তু আমি কল্পিত একটা সংখ্যা ধরলাম। এবারে আসেন আমরা কি করব, সেটা হচ্ছে যে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে, আচ্ছা প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে, তাহলে বলেন তো দেখি মানে কয়টা আমাদের লাগবে, বেঞ্চ লাগবে। তাহলে বেঞ্চ লাগবে, তাহলে এক্স কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, আচ্ছা বলেন তো দেখি 40 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে 10টা বেঞ্চ লাগবে, তাই না? এই জন্য কিন্তু আমি এটা বসিয়েছি। তাহলে এটা কি সংখ্যা পেলাম? আমরা বেঞ্চ সংখ্যা পেলাম কিন্তু। তাহলে এক্স ছাত্র সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে আমরা বেঞ্চের সংখ্যা পেলাম, এবং বলা হচ্ছে আরো 3টা বেঞ্চ খালি থাকে, তার মানে বসানোর পরে আরো 3টা বেঞ্চ এক্সেস থাকে। তাহলে এটা হলো বেঞ্চ সংখ্যা। এবার পরেরটা আসেন, বলেছে কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে, আচ্ছা 3 জন করে বসলে ছাত্র সংখ্যাকে 3 দ্বারা ভাগ, আরো কি হয়, আরো 3 জন করে বসেছে কিন্তু আরো 6 জন দাঁড়িয়ে থাকে। আচ্ছা 6 জন দাঁড়িয়ে থাকা মানে কি, মানে আরো 2টা বেঞ্চের প্রয়োজন ছিল, সে 2টা বেঞ্চ কিন্তু আমাদের নাই, যেহেতু 6 জন দাঁড়িয়ে আছে, তার মানে আরো 2টা বেঞ্চ লাগতো, তার মানে -2 আমরা করে দিলাম। ওকে, কেন করে দিলাম? এই 6 জন যেহেতু দাঁড়িয়ে আছে, এই 3 জন করে বসতে গেলে আরো তো 2টা বেঞ্চ লাগতো, ওই জন্য আমরা 2 এখানে বসালাম। আদতে 6/3 এটা আমরা চাইলে বসাতে পারতাম এখানে। এখন আসেন, এটাও বেঞ্চের সংখ্যা, এটাও বেঞ্চের সংখ্যা, ওই জন্য মাঝখানে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন মতে। জাস্ট এইভাবেই প্রশ্ন মতে বিল্ড আপ করতে হয়। আমি নিশ্চিত যে অনেকেই এই বিষয়টা বোঝেননি। আপনারা যারা বোঝেননি তাদের কিন্তু অঙ্কে ঘাটতি রয়েছে, আপনাদের কিন্তু একটু ভালোভাবে এই ধরনের অঙ্কগুলো ক্যাচ করতে হবে। ওকে, একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবার আমরা কার মান বের করব, এক্স এর মান বের করব। এক্স এর মান বের করার জন্য আমরা কি করব, আমরা চাইলে এখানে লসাগু করে ফেলতে পারি, অথবা এই জিনিসটাকে এইদিকে নিয়ে আসি। তাহলে এক্স ভাগ 4, এটা যদি এইদিকে আনা হয়, এক্স ভাগ 3 ইকুয়াল এইদিকে -2, আর এই 3 যদি ওইদিকে চলে যায় -3 হয়ে যায়। তাহলে বা লসাগু হয় 3 4 12, তাহলে 4 দ্বারা 12কে ভাগ করলে 3, 3 দ্বারা x কে গুণ করলে 3x, -3 দ্বারা 12কে ভাগ করলে 4, 4 দ্বারা x কে গুণ করলে 4x ইকুয়াল কত, -2 আর -3 -5। এবার আসেন পরের লাইন আমরা একটু এখানে করছি, -3x আর -4x, তাহলে -x ভাগ কত 12 ইকুয়াল কত -5। এখন আমরা উভয় দিকের মাইনাস তুলে দিচ্ছি, তাহলে এর নিচে 1 আছে, 1 দ্বারা x কে গুণ, 12 দ্বারা 5 কে গুণ, তাহলে সুতরাং x ইকুয়াল টু 5 আর 12 গুণ করলে 60। তাহলে x কি ধরেছি, ছাত্র সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা কত, 60 বা 60। তাহলে আমরা অঙ্কে চলে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে, খেয়াল করে দেখেন যে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট। ঠিক আছে, তো কিছুটা কঠিন আছে এই অঙ্কটা, তো এই জন্য আমাদের প্র্যাকটিস রাখতে হবে খুব বেশি বেশি। আমরা মোটামুটি হচ্ছে এই যে শীটটা থেকে আপনাদের অঙ্কগুলো করাচ্ছি, এই শীটে মানে ঐকিক নিয়ম বলেন, শতকরা বলেন, মোটামুটি 33টা চ্যাপ্টারের আমরা 1000-এর মতো অঙ্ক নির্বাচন করেছি, যেটা সাজেশনমূলক। আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন, প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন,
পাশাপাশি অন্যান্য যে কোনো চাকরির মানে এমসিকিউ বেজের যত চাকরি রয়েছে এই 1000টা বা 999টা অঙ্ক করতে পারলে আপনাদের কিন্তু অনেকাংশেই প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। তো আমি সামনেই হয়তো একটা ব্যাচ শুরু করব এবং খুবই অল্প পরিমাণে ফি নিয়ে সেই ব্যাচটা আমি রান করব এবং সেখানে টার্গেট থাকবে আমাদের 1000টা অঙ্কের সলিউশন করা এবং লাইভেই আমরা সেই 1000টা অঙ্ক সলিউশন করব। ওকে, তো আমি আপনাদেরকে জানাবো যারা জয়েন করতে চান কোর্সে, অগ্রিম যারা জয়েন করতে চান, আর 8-10 দিনের মধ্যেই আমরা শুরু করব। তো অবশ্যই 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। ওকে, এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 14 নম্বর অঙ্কটা দেখেন, এটাও ঐকিক নিয়মের অঙ্ক এবং এখানে বেশ কয়েকটা সংখ্যা রয়েছে। ঐকিক নিয়ম বুঝতে হলে এই ধরনের অঙ্ক থেকে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে প্রপার নিয়মটা আপনি বুঝে যাবেন। আসেন আমরা এই অঙ্কটা খুবই মনোযোগ সহকারে দেখি এবং ঐকিক নিয়মের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার করি। বলা হচ্ছে দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন লোক 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে। দেখেন 4টা সংখ্যা, কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে এটাই আপনাদেরকে বুঝতে হবে। এবার আসেন দৈনিক 7 ঘন্টা কাজ করে কতজন লোক 36 দিনে 1230 মিটার রাস্তা পাকা করতে পারবে। শুরুতেই আপনারা কি করবেন, কোনটা বের করতে বলেছে সেটাকে ফাইন্ড আউট করবেন। আচ্ছা বলেন তো কি বের করতে বলেছে? কতজন লোক, তাহলে কতজন সেটা আপনাদের বের করতে বলা হচ্ছে। তো এটাকে আমরা মার্ক করে রাখলাম যে জন বের করতে হবে। এইবার আসেন প্রথম লাইন থেকে খেয়াল করবেন জনটা কোথায় আছে। তাহলে প্রথম লাইনটা কি? প্রথম লাইনটা হচ্ছে দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন লোক 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে। তাহলে কোথায় রয়েছে জন? জন রয়েছে, খেয়াল করে দেখেন এই যে 42 জন। তাহলে এই 42কে আমাদের সবার ডানে রাখতে হবে, কেননা যেটা আমরা বের করতে চাই সেটাকে আমাদের ডান দিকে রাখতে হবে। তাহলে লাইনটা আমরা কয়েকভাবে সাজাতে পারি। দৈনিক 8 ঘন্টা কাজ করে 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে 42 জন লোক। আবার বলতে পারি এভাবে 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন লোক, মানে যে কোনো ভাবে বলা যায়। আবার আমরা 820 দ্বারাও শুরু করতে পারি। তো শুরু করব আমরা কোনটা দিয়ে? এই লাইনটা দিয়েই শুরু করব, বাকি সবকিছু বলে শেষে বলবো 42 জন লোক। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো এইভাবে যে দৈনিক 8 ঘন্টা কাজ করে, শর্টকাটে লিখলাম কতজন, সরি জনটা আমাদের কোথায় রাখতে হবে? তাহলে ডানে রাখতে হবে। তাহলে 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে কতজন? 42 জন। খেয়াল করে দেখেন ইকুয়াল আমরা কিন্তু এখানে রাখলাম, ঠিক আছে? তাহলে দেখেন আমরা কি করব এবার, যেহেতু ঐকিক নিয়ম একে কনভার্ট করব। এক আমরা কোথায় কোথায় লিখব? আমরা লিখব 1 ঘন্টা। প্রশ্ন করব কিন্তু আমরা 42 জনকে। তাহলে দৈনিক 8 ঘন্টা কাজ করে 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে 42 জন। এবার যদি 1 ঘন্টা কাজ করে তাহলে কি লাগবে? জন বেশি লাগবে নাকি কম লাগবে? তাহলে দৈনিক 1 ঘন্টা কাজ করলে তো অনেক বেশি লোক প্রয়োজন, তাই না? তাহলে বেশি মানে গুণ। তাহলে 42 আর 8 আমরা কি করব? গুণ করে ফেলবো। খেয়াল করে দেখেন এই 8 আমরা গুণ করে দিলাম 42 এর সাথে। এবার আসেন 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে 42 জন। তাহলে একদিনে পাকা করতে পারবে, তাহলে কি হবে বলেন তো দেখি? একদিনে জন বেশি লাগবে নাকি কম লাগবে? একদিনে করতে গেলে জন বেশি লাগবে, তার মানে 41টাও কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। বেশি মানেই গুণ আর কম মানেই ভাগ। এবার আসেন 820 মিটার রাস্তা পাকা করতে লোক প্রয়োজন হয় 42 জন। তাহলে 1 মিটার রাস্তা পাকা করতে এবার কম লোক লাগবে, কম মানেই ভাগ। এই জন্য 820 কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে জন দিন ঘন্টা থাকলে গুণ হয়। খেয়াল করে দেখেন তো 42 কি? জন, 8 কি? ঘন্টা, 41 কি? দিন। দেখেন গুণ হয়েছে। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন আপনারা শর্টকাট অঙ্ক যখন করবেন। এবার পরেরটা আসেন। তো যখন আমরা পরেরটা চিন্তা করব, মানে এই যে দৈনিক 7 ঘন্টা কাজ করে 36 দিনে 1230 মিটার রাস্তা পাকা করবে কতজন, তখন কিন্তু আমরা প্রথম লাইনটা মন থেকে মুছে ফেলবো। এটা দিয়ে আর চিন্তা করব না, চিন্তা করব এটা দিয়ে যে দৈনিক 1 ঘন্টা কাজ করে একদিনে 1 মিটার রাস্তা পাকা করতে পারে এতজন। এটা কতজন সেটা আমাদের জানার দরকার নেই, আমি তো আগেই বলেছি। তাহলে এবার আসেন তো যে দৈনিক যদি 7 ঘন্টা কাজ করা যায় তাহলে 1 ঘন্টার জায়গায় আমি দৈনিক 7 ঘন্টা কাজ করছি। তাহলে 1 ঘন্টা কাজ করে 820 মিটার রাস্তা পাকা করে এতজন। তাহলে যদি 7 ঘন্টা কাজ করে, এইবার জন কম লাগবে না বেশি লাগবে? এবার তো জন কম লাগবে, তাহলে কম মানেই ভাগ। তাহলে ভাগ মানে কি? এটার নিচে চলে আসবে, তাহলে 7টা নিচে চলে আসবে, ঠিক আছে? ভাগ মানে নিচে চলে আসা। এবার আসেন একদিনে
1 মিটার রাস্তা পাকা করতে পারে এতজন, তাহলে এবার বলেন তো দেখি 36 দিন যদি সময় নেই আমরা, তাহলে একদিনে জন বেশি লাগবে আর 36 দিনে জন কম লাগবে, তার মানে 36 দ্বারা ভাগ হয়ে যাবে আবারও, যেহেতু কম লাগবে জন, মানে জনকে প্রশ্ন করব। এবার আসেন, 1 মিটার রাস্তা পাকা করতে পারে এতজন, তাহলে 1230 মিটার রাস্তা পাকা করতে পারে কতজন? তাহলে 1230 কি হয়ে যাবে, যেহেতু জন বেশি লাগবে 1230 মিটার রাস্তা পাকা করতে, তাই 1230 গুণ হয়ে যাবে। গুণ মানে কোথায় যাওয়া? উপরে যাওয়া। তাহলে 1230 উপরে চলে যাবে। আমি একটু লাইনটা ভালো করে লিখি, তাহলে উপরে হবে 42 গুণন 8 গুণন 41 গুণন 1230, আর নিচে নিচে হচ্ছে 36 গুণন 7 গুণন 820। খেয়াল করে দেখেন, এই অঙ্কটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ঐকিক নিয়ম আপনি পুরোটাই বুঝে ফেলেছেন আমি ধরে নিব। তাহলে 0 0 ক্রস। অনেকে কাটাকাটিও কিন্তু আপনারা বোঝেন না, তাদের জন্য এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখতে হবে। তাহলে 7 দ্বারা কাটবো 6 7 42, 6 দ্বারা কাটবো 6 6 36 গেল। আচ্ছা এবার আসেন, আমরা যদি এবার কত দিয়ে কাটবো, আমরা যদি 41 দিয়ে কাটি তাহলে 41 দুগুণ 82। দেখেন ওই সিস্টেমেই কিন্তু এটা আছে, 41 দুগুণ 82। আচ্ছা 2 দ্বারা যদি আমরা এটাকে কাটি 4 দুগুণ 8। আচ্ছা 4 দ্বারা যদি আমরা কাটি 2 দুগুণ 4 3 দুগুণ 6। আর 3 দ্বারা যদি আমরা এটাকে কাটি 3 1 3 4 12 3 1 3, তাহলে কত হচ্ছে 41। আর এখানে কত থাকতেছে 2, তাহলে 41 আর 2 যদি আমরা গুণ করি 41 দুগুণ 82। তাহলে খেয়াল করে দেখেন আমাদের কত হচ্ছে, উত্তর কত আমাদের এখানে কিন্তু উত্তর কত রয়েছে, আমরা যদি একটু খেয়াল করে দেখি 82 কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখেন কতটা সময় ব্যয় করে আমরা কিন্তু অঙ্কটা বুঝে ফেললাম এবং সঠিকভাবে উত্তরটা কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, ভালো লাগলে সেটাও লিখবেন, খারাপ লাগলে সেটাও লিখবেন। আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন 01642702760। ওকে, এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা অথবা ইমোতে নক দেওয়ার চেষ্টা করবেন। যাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো যারা আপনারা চালান না, তারা চাইলে নর্মাল কলও আমাকে করতে পারেন। ঠিক আছে, তো আজকের আলোচনা এ পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।